জীবন্ত ছবি। গায়ের এক প্রান্তে ছোট্ট একটি পাড়া, সবাই সেটিকে বাগদি পাড়া বলেই জানত। গুনে গেথে 6 থেকে 7টি ঘর। ঘরগুলিতে তালপাতা ও খড়ের ছাউনি, মাটির দেয়াল, তবুও ঘরগুলিকে নেপে পুছে পরিপাটি করে রেখেছে। পাড়ার এক প্রান্তের ঘরটিতে থাকত নগেন, নগেনের বউ ও তার 2 ছেলে গণেশ ও হারু। নগেন সারাদিন খালে বিলে মাছ মারে, নগেনের বউ মাঠে ঘাটে ঘুরে ঘুরে শাক তুলে বেড়ায়। দিনের শেষে সন্ধ্যা হলে গায়ের মোড়ে দোকান পেতে মাছ ও শাক বিক্রি করত নগেন। বিক্রি শেষে বাড়ি ফেরার পথে চাল, ডাল ও সবজি নিয়ে বাড়ি ফিরত। কোনো দিন নগেন বাড়ি ফেরা না পর্যন্ত চুলোয় আগুন জ্বলত না তাদের। আজ তাই হলো, নগেনের বাড়ি ফিরতে অনেকটা রাত হলো। বাড়ি ফিরে দেখে 2 ছেলে ঘুমিয়ে পড়েছে বারান্দায়। মাথার কাছে একটি কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে নগেনের বউ ঝিমোচ্ছে। কই, এই নাও চাল আনছি। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান আছে গা? এই সময় হলো বুঝি তোমার আসার? সেই কোন সকালে বেরোলে, যাওয়ার সময় কতবার বললুম বাড়িতে 1 মুঠো চাল নেই, একটু তাড়াতাড়ি ফিরবা। কোনো কথাই কি তোমার কানে যায় না গা? ছেলে দুটো কাঁদ্দি ঘুমাই পড়িছে। আমার আর এসব ভালো লাগছে না, এত বলি তাও তোমার মরণ হয় না গা? কোনো কথারই উত্তর দিল না নগেন। সে সব কিছু চুপচাপ শুনছে, কারণ কথাগুলি সে আজ নতুন শুনছে না। বেশ কিছুদিন পরের ঘটনা। একদিন বিকালে কয়েকজন ছেলে ছোকরা মিলে পাড়ার মুদি দোকানের পাশে বটগাছটির নিচে মাদুর পেতে বসে বসে তাস পেটাচ্ছিল। মাথার ওপর উড়ো মেঘ এসে জমেছে। হঠাৎ নগেনের বড় ছেলে দৌড়াতে দৌড়াতে এসে বলে, মদন কাকা শিখিয়ে চলো, আমার বাবা ওই বৌদিদের তেঁতুল গাছে ঝুলছে। এই কথা শোনা মাত্রই সবাই ছুটল বৌদিদের তেঁতুল গাছের উদ্দেশ্যে। ওরা পৌঁছে দেখল নগেন তেঁতুল গাছের একটি মোটা ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে। দেখা মাত্রই চমকে উঠল 4 জনই। কি ভয়ঙ্কর তার চেহারা, পুরো জিভটায় বাইরে বেরিয়ে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসে যেন। নগেনের বউ ও 2 ছেলে তেঁতুল গাছ জড়িয়ে কান্না করছে। বেশ পুরনো মোটা পেল্লাই সাইজের তেঁতুল গাছটি। বুড়ো উঠলে কি করি গাছের মাথায়? আমিও তাই ভাবছি, এত মোটা গাছে উঠলে কি করি। শুভ, তুই যা, শিগগিরই গিয়ে গায়ের লোকেদের খবর দিয়ে আইগে, মরাটাকে তো নামাতে হবে। শুভ দৌড়ে গেল গায়ের লোকেদের ডেকে আনতে। খবর পেয়ে সবাই একে একে ভিড় জমায় তেঁতুল গাছের নিচে। মদন খুব কষ্টে হাতে একটি কাঁচি নিয়ে গাছে চেপে ডালে বাঁধা দড়িটি কেটে দিতেই নগেনের মরা ধপ করে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে কোথা থেকে আকাশ ভেঙে বৃষ্টি নামলো জাকিয়ে। এই বৃষ্টি মাথায় নগেনের মরা নিয়ে শ্মশানে যেতে কেউ রাজি হলো না। এইদিকে রাত বাড়ছে, বৃষ্টি থামবার কোনো নাম নিচ্ছে না। কোনো উপায় না পেয়ে মদন, শুভ, জগা ও তপন 4 জন বন্ধু মিলে নগেনের মরাটাকে নিয়ে চলেছে শ্মশানে। আকাশে ঘন কালো মেঘ, অঝরে বৃষ্টি পড়েই চলেছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মদনরা 4 বন্ধু নগেনের মৃতদেহ কাঁধে নিয়ে চলেছে, আর হাতে হ্যারিকেন নিয়ে সামনে সামনে চলেছে নগেনের 2 ছেলে গণেশ ও হারু। হ্যারিকেনের আলোতে কেবল সামনের দিকে কিছুটা দেখা যাচ্ছে,
চারিদিকে নিকষ কালো অন্ধকার। অনেক দূরে জঙ্গল থেকে ভেসে আসছে শিয়াল কুকুরের ডাক। হঠাৎ সামনে একটি গাছে বিকট শব্দে বাজ পড়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বিকট শব্দে সবার আত্মা খাঁচা ছাড়া হয়ে উঠল। চারিদিকে কেমন যেন একটি অশুভ লক্ষণ। সবাই বেশ ভয়ে ভয়ে আগাতে লাগলো শ্মশানের দিকে। শ্মশানে পৌঁছে নগেনের মরা দেহটিকে রাখলো একটি গাছের নিচে। এখনো বৃষ্টির টুপটা পড়েই চলেছে। গণেশ, তোরা দুইজনা উকেনে বস, আমরা কাঠ খুঁজে নিয়ে আসি। আচ্ছা কাকা, তোমরা যাও, আমি আর ভাই বাবার কাছে বসে থাকছি। কিছুক্ষণ পর অনেক কষ্টে আধ শুকনো কাঠ জোগাড় করে একটি চিতা সাজিয়ে আগুন দিল নগেনের বড় ছেলে গণেশ। বৃষ্টি তখনও টিপটাপ পড়েই চলেছে। মদন আকাশের দিকে তাকিয়ে বলল, ভাই জগা, আকাশের যা অবস্থা, শেষ পর্যন্ত পুরাতে পারবো তো? আমারও তো তাই মনে হচ্ছে। যদি জোর বৃষ্টি নামে, বৃষ্টির জলে চিতার আগুন তো নিভে যাবে। মরাটা তো তাহলে আতপুরা থেকে যাবে, আর এই মুহূর্তে নতুন শুকনো কাঠ তো কাছে পিঠে কোথাও পাবো না। এখন কি হবে মদন কাকা? ও তোরা চিন্তা করিস না, আমরা আসি তো। তোরা যা, ওই বট গাছটির নিচে গিয়ে দাঁড়াগে, বৃষ্টিতে ভিজিস না। নগেনের দুই ছেলে হ্যারিকেনটা নিয়ে একটি মোটা গাছের নিচে গিয়ে দাঁড়ালো। চারিদিক নিকষ কালো অন্ধকার। অন্ধকারের বুক চিরে দাও দাও করে জ্বলছে নগেনের চিতা। জগা হাতে একটি বাঁশ নিয়ে উল্টে পাল্টে দিচ্ছে চিতার জ্বলন্ত কাঠ। হঠাৎ নগেনের আধপোড়া দেহটা উঠে বসলো জ্বলন্ত চিতার উপরে। জগা হাতের বাঁশটি নিয়ে মারল মাথায় একবারই। লাশটি আবার লুটিয়ে পড়ল চিতার উপর। মাথার উপর আরো মেঘ ঘনিয়ে আসে। আশেপাশের সমস্ত মেঘ যেন আজ জমছে এই শ্মশানের উপর। চারিদিকে এক নতুন অশুভ সংকেত। চার বন্ধু ভয়ে আতঙ্কে একে অন্যের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। দেখতে দেখতে বৃষ্টি নামলো খুব জোরে। ফাঁকা মাঠের নিচে জ্বলন্ত চিতার উপর জল পড়ায় আগুন ধীরে ধীরে নিভতে শুরু করলো। দমকা হাওয়ায় হারুর হাতের হ্যারিকেনটা প্রায় নিভছে আর জ্বলে উঠছে। ভাই জগা, কি করা যায় বলতো? এই দুর্যোগে সীতাটা তো নিভে গেল। চল পুঁতি রেখে যাই। আমার খুব ভয় করছে মদনদা, তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো, আমি বাড়ি যাব। দাঁড়া, আমি আশেপাশে খুঁজে দেখছি কোনো জায়গায় কোদাল টোদাল পাওয়া যায় কিনা। মদন একটি কোদাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। বেশ কিছুটা গর্ত খোঁড়ার পর নগেনের আধপোড়া দেহটা গর্তে ফেলে মাটি চাপা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সবাই। কিছু দূর যাওয়ার পর নগেনের ছোট ছেলে হারু পিছন ফিরে তাকিয়ে চমকে উঠল। দেখলো আশেপাশের ঝোপের ভেতর থেকে ওদের দিকে তাকিয়ে আছে জোড়া জোড়া জ্বলন্ত শিখা। হারু বেশ ভয় পেয়ে বলল, হে দাদা, এদিকে দেখ না, এগুলো কি? আমার খুব ভয় করছে। গণেশ তার ছোট ভাই হারুকে বুকে জাপটে ধরল। কিছুক্ষণ ভালোভাবে দেখে বিষয়টা বুঝে বলল, ধুর পাগলা, ওগুলো শিয়ালের চোখ, তুই ভালো করে দেখ। শিয়াল দেখে কেউ ভয় পায় নাকি? চল চল, শিগগির চল। মদন কাকারা কতদূর চলে গেছে? গণেশ, হারু, তোরা এখনো আসছিস না কেন রে? এই তো আসি কাকা, চলো চলো।
আমাদের সঙ্গে সঙ্গে আয়, পিছনে পড়িস নে, তোরা ভয় পাবি কিন্তু। না না কাকা, চলো চলো। ওরা সবাই একসঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এরই মধ্যে আশেপাশের ঝোপঝাড়ে লুকিয়ে থাকা শিয়ালগুলি বেরিয়ে মাটির ভেতর থেকে নগেনের আধপোড়া দেহটা খুঁড়ে বার করে খুপলে খুপলে খেতে শুরু করলো। বেশ কয়েকদিন পর থেকে গ্রামে কেমন যেন সব ভুতুড়ে কাণ্ড ঘটতে শুরু করলো। প্রায় রাতেই গায়ে ঘরে একটি আধপোড়া কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখা গেল। গায়ের বেশ কয়েকজন তা দেখে ভয় পেয়ে গেল, এমনকি সন্ধ্যার পর ঘর থেকে বার হওয়া বন্ধ করে দিল সবাই। সেদিন রাতে ঘটনাটা ঘটল নগেনের বাড়ি। রাত্রে খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়েছে। রাত 12টা নাগাদ হঠাৎ হাঁস মুরগির ঘর থেকে ঝটপটানির শব্দ ও মুরগির ডাক শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের। ভাবলো হাঁস মুরগির ঘরে বোধহয় শিয়াল ঢুকেছে। এ কথা মনে করে সে হাতে একটি হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। বাইরে বেরিয়ে দেখলো একটা লম্বা আধপোড়া কঙ্কাল মূর্তি দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে। তার লম্বা লম্বা লিকলিকে দুটো হাতে দুটো মুরগি। সে মুরগি দুটোকে ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। ও বাবা গো, ও মা গো, ওটা কি গো? গণেশ, হারু, শিগগিরই আয়, ভূত ভূত! মায়ের চিৎকার শুনে গণেশ ও হারু ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। কি হলো মা, কি হলো? তুমি অমন করছো কেন? ওই দেখ, ওইখানে ভূত। একটি আধপোড়া কঙ্কাল দু হাতে দুটো মুরগি নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওরা আলো হাতে নিয়ে ভয়ে ভয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখলো চারিদিকে মুরগির পালক ও রক্ত ছড়ানো রয়েছে, কিন্তু ধারের কাছে কাউকেই দেখতে পেল না। হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে। রাতের অন্ধকারে শেয়ালের চোখ তো তপতাপ করি জ্বলে, তাই না দাদা? তুই আমার কথা বিশ্বাস করলি না? আমি বলছি তো, আমি স্পষ্ট দেখেছি একটি আধপোড়া কঙ্কাল মূর্তি দাঁড়িয়েছিল উঠোনের মাঝখানে। তার চোখ দুটো দপদপ করে জ্বলছিল। লিকলিকে সরু দুটো হাতে দুটো মুরগি, মুরগি দুটোকে ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি। হঠাৎ বাড়ির পিছন থেকে ভেসে আসলো একটি ভয়ঙ্কর হাসির শব্দ। আমি তোদের মাকে ছাড়বো না। আমার 3 দিন ধরে কিচ্ছু খেতে দেইনি। উঠতি বসতি আমার শুধু গালাগাল করছে। আমি সহ্য না করতে পেরে গলায় দড়ি দিয়ে মরছি। আমি ওকে ছাড়বো না। আর তোরা আমার দেহটা ঠিক মতো সৎকার পর্যন্ত করলি নে, আর পোড়া অবস্থায় ফেলে রেখে এলি। আমাকে শেল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। ওরা বুঝতে পারলো ওদের বাবা মরে ভূত হয়েছে, আর এসব ভূতের কাণ্ড তাদের বাবাই ঘটাচ্ছে। পরের দিন রাতে ঘটে গেল আর একটি ঘটনা। গায়ের মোড়ল নিশিকান্ত বাবু বাড়ি ফিরছিলেন ভিনগা থেকে। দেখলেন রাস্তার পাশের আম গাছটির আড়ালে যেন কে এক সাদা কাপড় জড়িয়ে দাঁড়িয়ে আছে। নিশিকান্ত বাবু চোর ভেবে জিজ্ঞাসা করলো, এই কে রে তুই? এত রাতে ওখানে কি করছিস? নিশিকান্ত বাবু আম গাছটির দিকে টর্চ ফেলতেই চমকে উঠল। দেখলো একটি আধপোড়া কঙ্কাল, চোখ দুটো দিয়ে ধোঁয়া বার হচ্ছে। দেখতে দেখতে মূর্তিটি লম্বা হতে লাগলো। নিশিকান্ত বাবু ভয় পেয়ে চিৎকার করে উঠল, ওরে বাবা রে, ভূত ভূত! কে আছো? বাঁচাও বাঁচাও! ভূত ভূত! সবার মুখে মুখে খবরটি ছড়িয়ে পড়ল।
মদন, জগা, শুভ ও তপন ওরাও জানতে পারলো ঘটে যাওয়া সব ভুতুড়ে কাণ্ডের কথা। বুঝলি মদন, ব্যাপারটা কিন্তু সুবিধের মনে হচ্ছে না। মনে হচ্ছে গায়ে আবার নতুন কোনো ভূতের উৎপত্তি হয়েছে। যতদিন না এর একটি বিহিত বার হয় ততদিন একটু সাবধানে থাকিস তোরা। মদন ও জগা নগেনের বাড়ি এসে নগেনের ছেলে দুটিকে বলল, বুঝলি গণেশ, আমাদের মনে হচ্ছে তোদের বাবা মরে ভূত হয়েছে। তোরা ছেলেপুলে মানুষ, মাকে নিয়ে থাকিস, একটা কিছু ব্যবস্থা কর, নইলে কোন দিন তোদের বিপদ হয়ে যাবে। তো কি ব্যবস্থা করা যায় বলো তো মদন কাকা? মাও একদিন দেখেছিল। হ্যাঁ, আমরাও সেদিন নিজের কানে শুনেছিলাম। এ গায়ে তো তেমন ভূতের ওজা নেই, তবে শুনেছি মহেশপুরের বিষ্টু কবিরাজ সে নাকি খুব ভালো ভূতের ওজা, তোরা তার কাছেই যা। এই পরামর্শ দিয়ে জগা ও হরেন যে যার বাড়িতে চলে গেল। দাদা, তুই এক্ষুনি রওনা দে। নগেনের বড় ছেলে সবার কথা মতো রওনা দিল ওঝার বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে গণেশ বিষ্টু কবিরাজকে সব ঘটনার কথা খুলে বলল। দেখো বাবা, আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু এক্ষুনি এই মুহূর্তে আমি যেতে পারবো না। আমার অন্য আর এক জায়গায় যেতে হবে। তুমি এখন বাড়ি যাও, চিন্তা করো না, আমি এদিকের কাজ মিটিয়েই তোমার বাড়ি যাব। এই কথাবার্তা পাকাপাকি করে গণেশ বাড়ি ফিরে এলো। সেদিন সন্ধ্যাবেলায় এই গ্রামেরই একজন লোক মারা যায়। মরাটিকে নিয়ে একদল লোক যাচ্ছিল শ্মশানের উদ্দেশ্যে। রাস্তার পাশে সেই আম গাছটি থেকে লম্বা হাত বাড়িয়ে কাঁধের উপর থেকে মরাটা তুলে নিয়ে নগেন চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। কাঁধের উপর থেকে মরাটা গেল কোথায়? এদেরই পিছনে আসছিলেন বিষ্টু কবিরাজ। কবিরাজ মশাই পিছন থেকে পুরো ব্যাপারটা লক্ষ্য করলেন। বাঁচাও বাঁচাও, ভূত ভূত, কে আছো? বাঁচাও বাঁচাও। দাঁড়াও, ভয় পেও না তোমরা, আমি আসছি। কবিরাজ মশাই লোকগুলোর কাছে এলেন। ব্যাগ থেকে এক মুঠো কিছু বার করে বিড় করে কি সব মন্ত্র পড়ে লোকগুলোর চারপাশে সেগুলি ছড়িয়ে দিলেন। আর কোনো ভয় নেই তোমাদের, ভূতের বাবারও সাধ্য নেই তোমাদের কাছে আসার। আমি গন্ডি দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তোমরা এই গন্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। মরাটা তাহলে গেল কোথায়? তাকে তো তোমাদের কাঁধ থেকে তুলে নিয়েছে। কবিরাজ মশাইয়ের কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কারোর মুখে কোনো কথা নেই। কে কিভাবে তুলে নিয়েছে? ওই আম গাছের মাথার থেকে হাত বাড়িয়ে। সকলে দেখলো আম গাছটির একটি ডালের উপরে বসে একটা বিভৎস আগ পড়া কঙ্কাল তাদের মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! সবাই ভয় পেয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। ভয় পেও না তোমরা, তোমাদের কোনো ভয় নেই। ও গাছ থেকে নামতে পারবে না, আমি ওকে ওই গাছেই বেঁধে দিয়েছি। আপনারা এখানে দাঁড়ান, আমি ওর পরিচয় নিয়ে আসছি। কবিরাজ মশাই গাছটির সামনে গিয়ে এক মুঠো মাটি নিয়ে বিড় করে মন্ত্র পড়ে কঙ্কালটির দিকে ছুড়ে দিয়ে বললেন, তুই কে? আমি নগেন। তোর বাড়ি কোথায়? এই গ্রামের বাগদি পাড়ায়। তোর বাড়িতে কে কে আছে? আমার বউ আর আমার 2 ছেলে।
ঠিক আছে, তুই ওই গাছেই বসে থাকবি, পালাবার চেষ্টা করবি না। পালালেই জ্বলে মরবি। আমি তোকে ওই গাছেই বেঁধে দিয়েছি। তোমাদের মধ্যে কেউ একজন গিয়ে বাগদিপাড়ায় একটু খবর দিয়ে এসো তো। একজন গিয়ে সংবাদ দিয়ে এলো। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে, নগেনের ছেলে দুটো এলো। সবাই অবাক হয়ে আম গাছটির দিকে তাকিয়ে আছে। কবিরাজ মশাই বললেন, মলাটাকে ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে মরাটা ধপাস করে মাটিতে পড়ে গেল। সবাই দেখে অবাক, এমন দৃশ্য তারা জীবনে কখনোই দেখেনি। তুই একেবারে এই গাছ ছেড়ে চলে যাবি বল? না না, আমি যাব না, আমি এখানেই থাকবো। কেন এখানে থাকবি কেন? আমার বউয়ের জন্য। আমার বউ আমার 3 দিন কিছু খেতে দেয়নি। আমার উঠতি বসতি গালাগাল করতো। ওর জন্যই আমি গলায় দড়ি দিয়ে মরেছি। ওকে আমি ছাড়বো না, ওর আমি ঘাড় মোটকে শেষ করব। এই কথা শুনে নগেনের বড় ছেলে ভয় পেয়ে বলল, দয়া করে আপনি ওদের বাঁচান কবিরাজ মশাই। তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু কষ্ট দিয়ে কি লাভ বলো? গয়ায় গিয়ে তোমার বাবার নামে পিণ্ডি দিয়ে দাও, তোমার বাবা তাহলে মুক্তি পাবে। তবে হ্যাঁ, 3 দিনের মধ্যে যদি পিণ্ডি দেওয়া না হয় তবে ও আবার গায়ে উৎপাত করবে। না না, আমি আজই এক্ষুনি রওনা হয়ে যাচ্ছি। নগেন, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি? না না, আমি যাব না। কবিরাজ মশাই ব্যাগ থেকে এক মুঠো সর্ষে নিয়ে ছুঁড়ে মারলেন নগেনের দিকে। চলে গেল, সব চলে গেল। বল কি চিহ্ন রেখে যাবি? বলছি, এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব। আপনারা মরাটাকে নিয়ে পুড়িয়ে দিন গিয়ে, আর আপনারা ফিরে যান। আর ভয় নেই, আজ থেকে নগেনের ভূত এই গায়ে আর কোনো উপদ্রব করবে না। নগেনের বড় ছেলে গণেশ পরের দিন সকালে বেরিয়ে পড়ল গয়ায় পিণ্ডি দিতে। গণেশ যেদিন তার বাবার নামে গয়ায় পিণ্ডি দিল, সেদিন দুপুরে মরমর করে আম গাছের একটি মোটা ডাল ভেঙে পড়ল। সেই দিনের পর থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব দেখা যায়নি। এই রকম ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।